আমরা আজকে আইএলটিএস রিডিং সেকশন নিয়ে আলোচনা করব। What can you expect in the IELTS reading section এবং how can I succeed, right? আমরা দেখতে পাচ্ছি আইএলটিএস এক্সামের আমাদের স্ট্রাকচারটা হলো এরকম। আমাদের লিসনিং থাকবে, যেটা 30 মিনিটস কন্টিনিউ করবে রেকর্ডিংটা। এটা 4টা সেকশন বা 4টা পার্টে থাকবে এবং 40টা কোশ্চেন্স থাকবে। এক্সাম শেষে আমাকে আরো 10 মিনিটস এক্সট্রা দেয়া হবে টু ট্রান্সফার মাই আনসার। কোশ্চেন বুকলেট থেকে আনসার শিটে আনসার ট্রান্সফার করার জন্য। এইটা জিটি এবং একাডেমিক যারা দেবে সবার জন্য এটা কমন। পরে আমরা দেখতে পাচ্ছি একাডেমিক রিডিং। আমরা এখানে সবাই একাডেমিক রিডিং এর জন্য আছি। একাডেমিক রিডিং এ 60 মিনিটস টাইম দেয়া হবে, 3টা সেকশনস থাকবে এবং 40 আইটেমস বা 40 কোশ্চেন্স থাকবে। তো তার মানে প্রতিটা কোশ্চেনে আমাদেরকে সময় দেওয়া হবে 1.5 মিনিটস। জেনারেল রিডিং নিয়ে আমরা আলোচনা করছি না, কারণ এটা আমাদের আলোচনার বিষয় না আজকে। এরপরে আমাদের দেখা যাচ্ছে যে একাডেমিক রাইটিং। একাডেমিক রাইটিং এ 60 মিনিটস টাইম দেওয়া হবে, 2টা টাস্ক লিখতে হবে। একটাকে বলা হয় টাস্ক 1 আর একটাকে বলা হয় টাস্ক 2। টাস্ক 1 এ মিনিমাম 150 ওয়ার্ডস আমাদেরকে লিখতে হবে। এটা কোনো পিকচারকে ডেসক্রাইব করতে হবে। অপরদিকে টাস্ক 2, এটা রাইটিং অ্যান এসে। we have to write at least 250 words. কিভাবে লিখতে হবে দিস এন্ড দ্যাট আমরা পরে আলোচনা করব। আমরা জিটি বা জেনারেল ট্রেনিং রাইটিং নিয়ে আলোচনা করছি না। এবং আরেকটা মডিউল হলো কমন, সেটা হলো স্পিকিং। স্পিকিং এ আমাদের এক্সাম পিরিয়ডটা হবে 11 to 14 মিনিটস। এই টাইমটায় আমাদের 1-to-1 ভাইবার মতো বা ইন্টারভিউ এর মতো সেশন হবে। এক্সামিনার এবং ক্যান্ডিডেট থাকবে। এখানে 3টা পার্ট থাকবে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। টোটাল টেস্ট টাইম হবে about 2 hours 54 minutes including 10 minute listening transfer time. তাহলে এটা হলো ওভারঅল এক্সাম ওভারভিউ, রাইট? আমরা আজকে আইএলটিএস রিডিং সেকশন নিয়ে আলোচনা করার কথা, সুতরাং আমরা ওই দিকেই যাচ্ছি, রাইট? আইএলটিএস রিডিং মডিউল আমরা দেখতে পাচ্ছি। আইএলটিএস রিডিং মডিউলে সময় থাকবে 60 মিনিটস, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। 40টা কোশ্চেন্স থাকবে, 3টা রিডিং প্যাসেজ থাকবে এবং 3টা রিডিং প্যাসেজে 2150 ওয়ার্ডস থেকে 2750 ওয়ার্ডস পর্যন্ত থাকতে পারে। টোটাল 3টা প্যাসেজে ওয়ার্ড কাউন্টিং মানে প্যাসেজ সাইজ কি এখানে রেফার করছে। progressively becomes more difficult, তার মানে ফার্স্ট প্যাসেজ comparatively the easiest one while the third passage comparatively the toughest one. So এই জন্য প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 তে আমাদেরকে হাই স্কোর করার চেষ্টা করতে। অথেন্টিক রিডিংস ফ্রম বুকস, বই থেকে থাকবে, নিউজ পেপার থেকে থাকবে, ম্যাগাজিন থেকে থাকতে পারে, জার্নালস থেকে থাকতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট, এবং আমাদের একাডেমিকের জন্য এগুলোই বুকস, নিউজ পেপারস, ম্যাগাজিনস এবং জার্নালস থেকে থাকতে পারে। তার মানে আমরা যদি রিডিং এর সাথে ইউজ টু হতে চাই, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল নিউজ পেপারস, ম্যাগাজিনস, জার্নালস এগুলো পড়ার মাধ্যমে আমাদের ইংলিশ লেভেলটাকেও ভাবে টপ আপ করতে পারি বা বুস্ট আপ করতে পারি। তাহলে এটা একটা ওভারঅল ধারণা পেলাম আইএলটিএস রিডিং সম্পর্কে। এবার জেনারেল ভার্সেস একাডেমিকের একটা কম্পারিজন আমরা দেখব, যাতে করে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকে যে হোয়াট উই আর গোয়িং টু টেক। একাডেমিকে দেখা যাচ্ছে at least one passage will contain a detailed logical argument, তার মানে একটা লজিক্যাল আর্গুমেন্ট থাকবে, তার মানে চমৎকার একটা গল্প থাকবে যে যুক্তি সহকারে যেটা বর্ণনা করা হবে। 2 নম্বর হচ্ছে টেক্সট আর অ্যাপ্রোপ্রিয়েট টু ক্যান্ডিডেটস এন্টারিং আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট, তার মানে এডুকেশন কনটেক্সট থেকে এটা আসবে, যেটা তার আন্ডারগ্রেড লেভেল অথবা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে পড়াশোনার জন্য যে যাবে সেই স্ট্যান্ডার্ড টেক্সট দ্বিতীয় প্যাসেজে থাকবে। এবং তৃতীয়টা বলা হচ্ছে টপিকস আর অন একাডেমিক টপিকস অফ জেনারেল ইন্টারেস্ট, মানে জেনারেল ইন্টারেস্ট, যেমন কোরাল রিফস। এই কোরাল রিফস সম্পর্কে এটা তো সবাই ইন্টারেস্টেড,
ড্রাগ অ্যাডিকশন, এটা একটা কমন টপিক অফ ডিবেট, এটা সবাই জানে। তার মানে একাডেমিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই 3 ধরনের প্যাসেজ থাকবে। নাম্বার 1, যেটা একটা ডিটেইলড লজিক্যাল আর্গুমেন্ট থাকবে। সেকেন্ড প্যাসেজ এমন হবে যে ক্যান্ডিডেটস এন্টারিং আন্ডারগ্রেড অর পোস্ট গ্রাজুয়েট কোর্সেস, এই স্ট্যান্ডার্ড টেক্সট থাকবে। এবং থার্ড প্যাসেজে থাকবে একাডেমিক টপিকস অফ জেনারেল ইন্টারেস্ট। জেনারেল ইন্টারেস্ট মিনস এখানে সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই এটা ইন্টারেস্টিং একটা টপিক, এরকম বিষয় যেমন কোরাল রিফস, ড্রাগ অ্যাডিকশন, দ্যাট। আমরা জিটি নিয়ে আলোচনা করছি না, যেটা আমাদের আলোচনার বিষয় না, রাইট? স্কিলস অ্যাসেসড, তার মানে কি দক্ষতা এখানে টেস্ট করা হবে আইএলটিএস রিডিং এ, ঠিক আছে না? প্রথমত, a wide range of reading skills is assessed. একটা wide range of skills, মানে বিভিন্ন ধরনের স্কিল এখানে টেস্ট করা হবে, ইনক্লুডিং রিডিং ফর জেস্ট, তার মানে সামারির জন্য, রিডিং ফর মেইন আইডিয়ার জন্য, রিডিং ফর ডিটেইল, তার মানে আমি পড়ে ডিটেইল বের করতে পারি কিনা, আন্ডারস্ট্যান্ডিং রেফারেন্সেস, তার ইনফারেন্সগুলো বের করতে পারি কিনা, অর ইমপ্লাইড, যেটা সরাসরি উল্লেখ নাই তো কনটেক্সট থেকে বের করে নিয়ে আসা, সেটা পারি কিনা। তারপরে রিকগনাইজিং আ রাইটার্স অপিনিয়নটা আমি বুঝতে পারি কিনা। দেন অ্যাটিটিউডস অ্যান্ড পারপাস, মানে উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গিটা কি সেটা আমি রিডিং থেকে বুঝতে পারি কিনা, রাইট? এন্ড ফলোইং দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান আর্গুমেন্ট, তার মানে একটা আর্গুমেন্টের একটা যে ডেভেলপমেন্ট হয় সেটা আমি ফলো করতে পারি কিনা, মানে এই বিষয়টা ফলো করেই আমি সামারি বের করব, মেইন আইডিয়া বের করব, ডিটেইল বের করব, ইমপ্লাইড অ্যান্ড ইনফারেন্সেস কোয়েশ্চেন আনসার করব, রাইটার্স অপিনিয়ন, অ্যাটিটিউডস অ্যান্ড পারপাস, সেগুলো আমি বের করতে পারবো কোয়েশ্চেনের মাধ্যমে, রাইট? তাহলে কি কি স্কিলস এখানে অ্যাসেস করা হবে সেটা কি আমরা ক্লিয়ার? রাইট, তারপর জিস মানে সামারি বের করতে হবে, মেইন আইডিয়াস বের করতে হবে, ডিটেইল বের করতে হবে, এবং ইনফারেন্সেস এবং ইমপ্লাইড বলতে এটা সরাসরি নাই, কিন্তু কনটেক্সট থেকে নিয়ে আসতে হবে মিনিংটা। আর রাইটার্স এর অপিনিয়ন, অ্যাটিটিউড এবং পারপাস, এটা আমরা প্যাসেজ পড়ার মাধ্যমে বুঝতে পারবো, রাইট? তাহলে আমরা দেখলাম কি কি স্কিলস এখানে টেস্ট করা হবে। এবার আমরা দেখছি কোন কোন ধরনের কোশ্চেন্স উই মে গেট ইন রিডিং এক্সাম, রাইট? প্রথমটা আমরা দেখতে পাচ্ছি শর্ট কোশ্চেন্স, রাইট? শর্ট আনসার কোশ্চেন্স, তার মানে 2 শব্দ, 3 শব্দ, 1 শব্দে আমাকে আনসার করতে হবে, এরকম কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেন বা যেটাকে আমরা এমসিকিউ বলি। এরপর আছে কমপ্লিশন অফ সেন্টেন্সেস, নোটস, সামারিজ, টেবলস, ডায়াগ্রামস আর ফ্লো চার্ট, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। ম্যাচিং হেডিংস, রাইট? ম্যাচিং হেডিংস টু প্যারাগ্রাফস অর সেকশনস অফ দ্য প্যাসেজ। জেনারেলি হোয়াট হ্যাপেন্স, আমাদের দেশের পার্সপেক্টিভে আমাদের স্টুডেন্টরা এইখানে এসে ম্যাচিং হেডিং এ এসে প্রবলেম ফেস করে, এবং তাদের জন্য এমসিকিউটা একটা প্রবলেমেটিক কোশ্চেন আই উড সে, অধিকাংশ স্টুডেন্ট করতে পারে না। এরপর আমরা দেখতে পাচ্ছি লোকেটিং ইনফরমেশন ইন আ প্যারাগ্রাফ অর সেকশন, প্যারাগ্রাফ বা সেকশনের নির্দিষ্ট জায়গায় কোথায় ইনফরমেশনটা আছে সেটা লোকেট করা, রাইট? দেন ম্যাচিং লিস্ট অর ফ্রেজেস, true false not given, identifying information in the passage। তারপর আমরা দেখতে পাচ্ছি yes no not given, identifying the writer's view and opinion। এই দুইটাকে অনেকেই অবশ্য একরকম মনে করে যে true false not given এবং yes no not given একই জিনিস। এখানে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। ট্রু ফলস নট গিভেন এটা হয় হলো ইনফরমেশনের ভিত্তিতে, তার মানে ইনফরমেশনটা সত্য, মিথ্যা নাকি দেওয়া নাই। আর ইয়েস নো নট গিভেন হলো রাইটার্স এর ভিউ বা অপিনিয়ন, যেটা কোশ্চেনে বলা সেটা কি আছে, নাই নাকি দেওয়া নাই। এবার আমরা শর্ট আনসার প্রত্যেকটা কোশ্চেন, তার মানে আমরা যে বিষয়গুলো দেখলাম সেগুলোর আমরা একটা রিভিশন করব। শর্ট আনসার কোশ্চেন্স গুলো কেমন হতে পারে, যেমন আমরা দেখতে পাচ্ছি শর্ট আনসার কোশ্চেন্স এভাবে লেখা থাকবে, কোশ্চেন্স 8 to 10 অথবা 22 to 25 অথবা 30 to 40, এরকম ভাবে লেখা থাকবে। কোশ্চেন্স 8 to 10, তাহলে এবার মৃত্য পরত এখানে কি লেখা আছে আনসারটা?
রাইট, তাহলে প্রথম কোশ্চেনটা কি আছে তিশা বলো তো? রাইট, নিশা বলো তো প্রথম কোশ্চেনটা কি বলা আছে? রাইট, তার মানে হুইচ আমেরিকান কোম্পানি, তার মানে এখানে আনসারটা কি চাচ্ছে? কোম্পানির নাম চাচ্ছে, তাই তো? এবং এবং সেই কোম্পানিটার ফাংশনটা কি? যারা কি করে জেনেটিক বেসিস অফ হেয়ার অ্যান্ড আই কালার, জেনেটিক বেসিস অ্যান্ড আই কালার নিয়ে যারা রিসার্চ করে, এই কোম্পানির নামটা। তার মানে এখানে কত শব্দ লিখতে বলছে? নো মোর দেন 3 ওয়ার্ডস। এখানে এ এন্ড দি এগুলো কিন্তু এক একটা ওয়ার্ড, সুতরাং এগুলোকে খেয়াল রেখে আমাদেরকে লিখতে হবে। 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হাউ মেনি গ্রুপস অফ আই কালার ক্যান নাও বি আইডেন্টিফাইড থ্রু এসএমপি ম্যাপিং। তাহলে আমাদের এই দুইটা প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট আনসার লিখতে হবে, রাইট? আমরা দেখতে পারলাম যে কোশ্চেনের ধরন, শর্ট আনসার কোশ্চেনগুলো কেমন হয়। একইভাবে 10 নম্বরে কি আছে মিথ্যা পড়ো তো? which British institution তার মানে এখানে কিন্তু সাকসেসফুল কোম্পানির কথা বলে নেই, আনসাকসেসফুলি যেটা রিসার্চ ফাইন্ড আউট করছে এরকম একটা ব্রিটিশ কোম্পানির নাম বলতে বলছে। তার মানে হুইচ ব্রিটিশ ইনস্টিটিউশন, রাইট? তাহলে আমরা শর্ট আনসার কোশ্চেন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেলাম। এবার আমরা আরেকটা কোশ্চেন সম্পর্কে যাব। কি দেখতে পাচ্ছি? মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেন্স মানে আমরা তো জানি এই যে এখানে অপশন দেওয়া আছে এ বি সি ডি। তার মানে আমাকে প্রথম এটাকে পড়তে হবে ঠান্ডা মাথায়, পরে আমার কোশ্চেনটা কি সেটা বের করতে হবে। যেমন রিসার্চ কমপ্লিটেড ইন 1982 ফাউন্ড দ্যাট দ্য ইউনাইটেড স্টেটস সয়েল ইরোশন। তার মানে এই যে 1982-তে যে রিসার্চ ইউনাইটেড স্টেট করেছিল তার ফাইন্ড আউটে সয়েল ইরোশনের কি প্রোডাক্টিভিটিটা রিডিউস করেছিল, অথবা ওয়াজ অলমোস্ট অ্যাজ সিভিয়ার, ইন্ডিয়া এবং চায়নার মতোই সিভিয়ার ছিল, আর ওয়াজ কোজিং সিগনিফিক্যান্ট ড্যামেজ, তার মানে সিগনিফিক্যান্ট ড্যামেজ করছিল, অথবা could be reduced by converting cultivated land to meadow or forest। তাহলে এই অপশনগুলো পরে আমি দেখব যে আসলে research completed in 1982 found that the United States soil erosion, আসলে soil erosion এর প্রভাব সেটা আমরা দেখব, রাইট? একইভাবে by the mid 1980s farmers in Denmark, তার মানে এই সময়ে ডেনমার্কের ফার্মাররা কি করেছিল? used 50% less fertilizer or used twice as much fertilizer as they had in 1966, or applied fertilizer much more frequently, or more than doubled the amount of pesticides, right? Okay, তাহলে আমরা এমসিকিউ কোশ্চেন সম্পর্কে বুঝলাম। এবার আমরা দেখছি কমপ্লিশন কোশ্চেন্স। কি বলছে এখানে কমপ্লিশন কোশ্চেন্সে? দ্য ওয়ার্ডস ইউ ইউজ টু আনসার দ্য কোশ্চেন মাস্ট বি টেকেন ডাইরেক্টলি ফ্রম দ্য টেক্সট। তার মানে এটা কিন্তু আমি আগে থেকে জানি এরকম হলে হবে না, প্রত্যেকটা আনসারই কি থেকে হবে? মাস্ট বি টেকেন ডিরেক্টলি ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে নিতে হবে। নট প্যারাফ্রেজ দ্য আনসার, তার মানে যেটা আছে সেটা অবশ্যই প্যারাফ্রেজ করা যাবে না। অর পুট ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায়ও লেখা যাবে না, হুবহু প্যাসেজে যা থাকবে সেটাই আমাকে তুলতে হবে। আমরা দেখতে পাচ্ছি টেবিল কমপ্লিশন, এই যে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখানে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে নো মোর দেন 3 ওয়ার্ডস। এরপরে আমাকে বলছে কোশ্চেন নাম্বার কত থেকে কত, এবং এই টেবিল কমপ্লিশনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমত কলাম হেডিং গুলো পড়ে ফেলতে হবে। স্পেসিস, তার মানে প্রজাতি সম্পর্কে, সাইজ, প্রেফার্ড ক্লাইমেট, কমপ্লিমেন্টারি স্পেসিস, স্টার্ট অফ অ্যাক্টিভ পিরিয়ড, নাম্বার অফ জেনারেশনস পার ইয়ার। যেমন ফ্রেঞ্চ স্পেসিস যেটা, সেটাকে বলা হচ্ছে যে এটার সাইজ ছিল 2.5 সেন্টিমিটার,
এটা প্রেফার্ড ক্লাইমেট ছিল কুল, এবং কমপ্লিমেন্টারি স্পেসিস হলো স্প্যানিশ, এবং বলা হচ্ছে স্টার্ট অফ অ্যাক্টিভ পিরিয়ড লেট স্প্রিং, এবং নাম্বার অফ জেনারেশনস পার ইয়ার 1 to 2। তাহলে একইভাবে আমাকে এই যে এখানে বলা হলো যে প্রেফার্ড ক্লাইমেট প্রথমটার জন্য হলো কুল, স্প্যানিশের জন্য তাহলে কি হবে, এই আনসারটা এখানে লিখতে হবে। সেম গোস হিয়ার, প্রেফার্ড ক্লাইমেট ফর সাউথ আফ্রিকান বল রোলার, তাহলে এখানে কি হবে সেটা লিখতে হবে। তার মানে আমার কলাম হেডিং গুলো বলে দিচ্ছে যে আমাকে কি লিখতে হবে আনসারটা, বোঝা যায় না? সবাই বুঝতে পেরেছে? দেন কমপ্লিমেন্টারি স্পেসিসটা কি সেটা এখানে লিখতে হবে। এখানে স্টার্ট অফ অ্যাক্টিভ পিরিয়ড, যেমন এটা বলছে লেট স্প্রিং, এটা হতে পারে লেট অটাম অর উইন্টার অর রেইনি সিজন, রাইট? এবং 11 নম্বরে বলছে নাম্বার অফ জেনারেশনস, তার মানে টেবিল কমপ্লিশন আমাদেরকে এভাবে করতে হবে। এবং কোশ্চেন ফলো দ্য সিকোয়েন্স, ইউ সি 9, 10, 11, 12, 13, রাইট। এরপরে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিশন কোশ্চেন্স, ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন এক্সাম্পল, এটাকে বলা হয় ডায়াগ্রাম। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6, 7, 8, এবং আমার প্যাসেজের ডেসক্রিপশনের কিন্তু লেভেলটা এভাবেই থাকবে, তার মানে টেক্সটটা এভাবেই ফলো করবে। প্রথমে 6 এর টেক্সট পাবো, তারপরে 7 পাবো, তারপরে 8 পাবো। অকেশনালি এটা আবার ডিফারেন্ট হতে পারে, একটু আপস অ্যান্ড ডাউন হতে পারে। তাহলে আমার ক্লু হলো আমি প্রথমত এই জিনিসটা আগে বের করব, এটা বের করব, তাহলে আমার জন্য সহজ হবে। এবং এখান থেকে আমাকে ক্লু নিয়ে আনসারটা লিখতে হবে। এখানে হলো আনসারগুলো দেয়া আছে, এখান থেকে আমি চুজ করে এখানে লিখব। আবার অনেক সময় এটা দেওয়াও থাকে না, শুধু প্যাসেজ পড়ে এসে আমাকে ধারাবাহিকভাবে পড়ে এটা বুঝে লিখতে হয় আনসারগুলো। তাহলে আমরা কমপ্লিশন কোশ্চেন্সটা দেখলাম। এবার আমরা দেখছি ম্যাচিং হেডিংস কোশ্চেন্স। ম্যাচিং হেডিং কোশ্চেন্স বলতে একটা প্যাসেজে হয়তো, যেমন এখানে দেখতে পাচ্ছি 5টা সেকশন, কোনোটায় 6টা সেকশন, কোনোটায় 4টা সেকশন, এরকম থাকতে পারে। ওই সেকশন বলতে এখানে এক একটা প্যারাগ্রাফকে বোঝানো হচ্ছে। তাহলে প্যারাগ্রাফের সামারিটা কি হবে সেটার এখানে চয়েসেস গুলো এখানে দেয়া আছে। তাহলে সেকশন এ আমি প্রথমে পড়বো, পড়ে এসে এখানে আমি দেখব সেকশন এর প্রথম সেন্টেন্সটা পড়ে এসে প্রত্যেকটার সাথে আমি ম্যাচ করে দেখব যে কোনটার সাথে যায়, এবং তারপরে যদি আমি পেয়ে যাই নিশ্চিতভাবে সেটা আমি এখানে নাম্বারটা লিখব, তার মানে এই নাম্বার থেকে আমাকে লিখতে হবে আনসার। যদি না পাই তাহলে সেকেন্ড কোশ্চেন পড়তে হবে, সেকেন্ড সেন্টেন্স পড়তে হবে, তারপরে থার্ড সেন্টেন্স পড়তে হবে মিনিং বুঝে বুঝে, এবং এগুলোর সাথে ম্যাচ করতে হবে। 100% যেটা ম্যাচ হয় সেটাই আমাকে এখানে লিখতে হবে। তাহলে এটা হলো আমাদের ম্যাচিং হেডিং কোশ্চেন্স। আমাদের দেশের কনটেক্সটে আমাদের ক্যান্ডিডেটরা জেনারেলি ক্যানট ডু মাচ বেটার ইন ম্যাচিং হেডিংস কোশ্চেন্স, সেটা আমরা আজকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। লোকেটিং ইনফরমেশন কোশ্চেন্স, সেটা আমরা যেমন দেখতে পাচ্ছি, ইনস্ট্রাকশনটা পড়লেই বোঝা যাবে। কি বলছে মিফতা, বলো তো, হুইচ প্যারাগ্রাফস? রাইট, তার মানে 14 থেকে 19 পর্যন্ত যে ইনফরমেশন গুলো দেয়া আছে কোন প্যারায় আছে, তার মানে আমি আগে এখানে পড়বো লাইক আ কম্পারিজন অফ ফাস্ট এন্ড প্রেজেন্ট। তাহলে ফাস্ট এন্ড প্রেজেন্ট এর তুলনা ট্রান্সপোর্টেশন মেথডস, কারণ ট্রান্সপোর্টেশন মেথডস এর পাস্ট এন্ড প্রেজেন্ট এর কম্পারিজন কোন প্যারায় আছে, কোন প্যারার মধ্যে, এ টু এইচ এর মধ্যে। তাহলে লেটস সে ডি প্যারাগ্রাফে আছে, তাহলে আমি এখানে আনসারটা লিখবো ডি, রাইট? এভাবে আমাকে প্রত্যেকটা পড়ে পড়ে দেখতে হবে কোন প্যারায় আছে এই তথ্য, এবং সেই প্যারাগ্রাফের নাম্বারটা এখানে লিখতে হবে। আমরা এখন দেখছি ম্যাচিং লিস্ট অর ফ্রেজেস। এটাই বলা হচ্ছে ম্যাচ ইচ আইটেম উইথ দ্য গ্রুপ হুইচ ফার্স্ট ইনভেন্টেড অর ইউজড দেম। তার মানে এখানে যে তথ্যগুলো দেয়া আছে কারা এটা ফার্স্ট ইনভেন্ট করেছে অথবা ইউজ করেছে। লেটস সে ব্ল্যাক পাউডার, এই ব্ল্যাক পাউডার চাইনিজরা, ইন্দোনেশিয়ানস, ব্রিটিশ, আরবস অর আমেরিকানস, কার আগে ইউজ করছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি ট্রু ফলস নট গিভেন, এটা খুব সুন্দর একটা আনসার, এটা অধিকাংশ ছাত্ররাই ভালোই করতে পারে। ট্রু কখন হবে? ইফ দ্য স্টেটমেন্ট আগ্রিজ উইথ দ্য, কোথাকার ইনফরমেশন? লেটস সে 1 নম্বরে বলা হচ্ছে just over 1/3 of the total population of the US is overweight. তাহলে
আমাদের 1 নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে, জাস্ট ওভার ওয়ান থার্ড অফ টোটাল পপুলেশন অফ ইউএসএ ইজ ওভারওয়েট। তার মানে মোটা, ওজনের চাইতে বেশি ওজন। তার মানে আমাকে দেখতে হবে যে জাস্ট ওভার ওয়ান থার্ড, এই কথাটা যদি মিলে যায় তাহলে আমি লিখব ট্রু। যদি ওয়ান থার্ডের কম বা বেশি হয় তাহলে আমরা লিখব না, বেশি হলে লিখব না, ওভার হলে তো এখানে সত্যই হয়ে যায়। যদি কম হয়, অনেক কম হয় অথবা অনেক বেশি হয় তাহলে আমরা লিখব ফলস। আর যদি তথ্যটা দেওয়াই না থাকে যে আসলে পার্সেন্টেজটা কত, তাহলে আমরা লিখব নট গিভেন। একইভাবে আমরা 2 নম্বর কোশ্চেন যদি অ্যানালাইসিস করি যে এশিয়া অ্যান্ড ইউরোপ হ্যাভ অ্যান ইকুয়াল প্রপোর্শন, এখানে বলছে ইকুয়াল প্রপোর্শন অফ বেস চিলড্রেন, রাইট? মানে ইকুয়াল প্রপোর্শন, তার মানে এশিয়া অ্যান্ড ইউরোপ এই দুইজনেরই ইকুয়াল প্রপোর্শন আছে। আমি ইকুয়াল প্রপোর্শন হলে হবে ট্রু, ইকুয়াল প্রপোর্শন না থাকলে হবে ফলস, আর প্রপোর্শনটা দেওয়াই না থাকলে হবে নট গিভেন। ক্লিয়ার? তাহলে ট্রু ফলস নট গিভেন সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল। এবার আমরা ইয়েস নো নট গিভেন নিয়ে আলোচনা করব। বলছে স্টেটমেন্ট যদি রিফ্লেক্ট করে দ্য ক্লেইমস অফ দ্য রাইটার, রাইটারের ক্লেমটা যদি প্রতিফলিত হয় বা প্রতিফলন ঘটে বা হুবহু যা আছে তাই পাওয়া যায়, তাহলে এটা হবে ইয়েস। লেটস সি, এখানে বলছে 30% অফ ডেথস, পার্সেন্টেজ এখানে বলে দিল 30%, এটা একটা স্পেসিফিক ইনফরমেশন। অফ ডেথস ইন দ্য ইউনাইটেড স্টেটস আর কজড বাই স্মোকিং রিলেটেড ডিজিজেস। এখন স্মোকিং রিলেটেড ডিজিজে যদি 30% লোক মারা যায়, লেখক যদি এই কথা বলে থাকে তাহলে আনসার হবে ইয়েস। অথবা এই 30%ই যদি থাকে কিন্তু স্মোকিং রিলেটেড ডিজিজ না হয়ে অন্য ডিজিজের কথা বলা হয় তাহলে হবে নো। আর যদি কোন ডিজিজে 30% মারা যায় সেটা উল্লেখ না থাকে, অথবা স্মোকিং বা পার্সেন্টেজটা কত সেটা উল্লেখ না থাকে, তাহলে হবে নট গিভেন। তার মানে ইয়েস হলো মিলে যাবে, নো এর আনসার আমি জানি কিন্তু মিলবে না, আর নট গিভের আনসার খুঁজে পাওয়া যাবে না। মেসেজ ক্লিয়ার? এবার 5 নাম্বার কোশ্চেনটা মিথ্যা পড়ো তো। ইফ ওয়ান পার্টনার, তার মানে একজন যদি স্মোক করে তাহলে আরেকজনও স্মোক করবে, সম্ভাবনা বেশি। যদি মিলে যায় ইয়েস, যদি এই কথা উল্লেখ এটা যদি না হয় তাহলে নো, আর উল্লেখ না থাকলে একজন স্মোকিং করলে আরেকজন পার্টনারে কি হবে এটা উল্লেখ না থাকলে হবে নট গিভেন। আচ্ছা নিশা, তুমি 6 নম্বরটা পড়ো তো। গুড। টিনেজার্স হুজ প্যারেন্টস স্মোক, টিনেজার যাদের বাবা মা স্মোক করে, আর এট রিস্ক, ঝুঁকিতে থাকে বা ঝুঁকিতে আছে, অফ গেটিং লাং ক্যান্সার, মানে তাদের লাং ক্যান্সারের ঝুঁকি আছে, এট সাম টাইম ডিউরিং দেয়ার লাইফস, তাদের জীবনের কোনো একটা সময়। এটা যদি মিলে যায় তাহলে ইয়েস, আর যদি বলে না এরকম কথা নাই, টিনেজারের প্যারেন্টসরা স্মোক করলে টিনেজারদের কি হয় না হয় এটা উল্লেখ না থাকে তাহলে হবে নো, উল্লেখ না থাকে তাহলে হবে নট গিভেন। আমাদের এর আগেটা দেখেছিলাম যে ট্রু ফলস নট গিভেন কোশ্চেন কিভাবে আনসার করতে হবে, এরপরে দেখলাম ইয়েস না নট গিভেন কোশ্চেন্স কিভাবে আনসার করতে হবে। অনেকেই মনে করে এই দুইটা একই ধরনের কোশ্চেন, আসলে বিষয়টা সত্য নয়। ট্রু ফলস নট গিভেন হবে ইনফরমেশনের ভিত্তিতে, তার মানে ইনফরমেশনটা সত্য বা ভুল অথবা দেওয়া নাই। আর ইয়েস নো নট গিভেন হবে রাইটার যে তথ্যটা দিয়েছে সেটা প্যাসেজের সাথে মিলে গেলে ইয়েস, না মিললে নো, আর দেওয়া না থাকলে নট গিভেন হবে, রাইট? এবার আরেক ধরনের বিষয় আমরা দেখছি, সেটা হলো স্কোরিংটা কিভাবে হবে। আমাদের যাদের 6 দরকার মিনিমাম, তাদেরকে আমাদের অবশ্যই 23 পেতে হবে। যাদের 7 দরকার রিডিং এ তাদেরকে 30 পেতে হবে। যারা 8 পেতে চায় তাদের জন্য 35 পেতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে ইচ কারেক্ট আনসার রিসিভস 1 মার্ক, আর 1 মার্ককে একত্রিত করেই দেখা যাচ্ছে এত মার্কস হবে, এবং সেটার মাধ্যমে আমরা কি ব্যান্ড স্কোর পাবো সেটা আমরা দেখলাম। ওকে, এখন আমি যে প্রিপারেশন নিব
প্রিপারেশন নেয়ার জন্য আমার কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে বিশেষভাবে। আইএলটিএস রিডিং এ আমি যদি ভালো করতে চাই, আমাকে অবশ্যই কিছু বিষয়ের প্রতি আগে থেকে নজর দিতে হবে। তাহলে আমরা যদি আইএলটিএস এর রিডিং এ ভালো করতে চাই, কিছু টিপস আমাদের আগে থেকেই জানা থাকতে হবে। নাম্বার 1, আমাদের বলা হচ্ছে বিল্ড ইউর ভোকাবুলারি এন্ড সিনোনিম ওয়ার্ড ব্যাংক। তার মানে যে যত বেশি ভোকাবুলারি জানবে, যার যত বেশি সিনোনিম জানা থাকবে, সে তত বেশি ভালো করতে পারবে। লেটস সে পার্টিকুলারলি, এইটার সিনোনিম হবে স্পেসিফিকলি, ইন পার্টিকুলার, টু প্রিসাইজলি, টু বি প্রিসাইজ। তার মানে বিভিন্ন ভাবে থাকতে পারে। এরকম একটা ভোকাবুলারির ডিফারেন্ট সিনোনিমস যে ভালো জানবে, তার জন্য রিডিং এ তত বেশি ভালো করা সহজ হবে। তাহলে আমাদেরকে ভোকাবুলারি ডেভেলপ করতে হবে এবং প্রত্যেকটা ভোকাবুলারির সিনোনিম জানতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি একটু শুরু করি, ভোকাবুলারির সিনোনিম কি বলতো? ভোকাবুলারির সিনোনিম কি? নিত্যা বলো। ইয়েস, ভোকাবুলারির সিনোনিম হলো ওয়ার্ড। রাইট। তাহলে রাইট। আর এখানে আমরা দেখলাম, তাহলে 2 নম্বরে বলা হচ্ছে যে কিপ আ নোটবুক। তার মানে আমার একটা নিজস্ব নোটবুক থাকবে অফ আননোন ওয়ার্ডস। আমি যখন প্যাসেজ পড়ছি অথবা কোনো রাইটিং স্যাম্পল আনসার পড়ছি, তারপরে আমি যখন কোনো ম্যাগাজিন, আর্টিকেল বা নিউজ পেপার পড়ছি, বা ইংলিশ মজার মজার যে কোনো কিছু পড়ার সময় কিপ আ নোটবুক অফ আননোন ওয়ার্ডস। তার মানে আমার একটা পার্সোনাল নোটবুক থাকবে যেখানে মজার মজার ফ্রেজ, ভোকাবুলারি, সিনোনিমস গুলো আমি নোট করব। সেকেন্ডলি বলা হচ্ছে প্র্যাকটিস স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। স্কিমিং অ্যান্ড স্ক্যানিং এই দুইটার মধ্যে পার্থক্য হলো, স্কিমিং হলো রিডিং ফর জেস্ট। তার মানে ধরো সকালে উঠেই একটা পত্রিকা তোমরা প্রথমে একটু চোখ বোলালে হেডলাইন্স গুলো, এবং তোমাদের একটা ধারণা হয়ে গেল আচ্ছা আজকে এই ঘটনা ঘটেছে। আর স্ক্যানিং হলো ঠিক ওই ঘটনাটা কোন তারিখে ঘটেছে, কে ঘটিয়েছে, কোথায় ঘটেছে, এই যে স্পেসিফিক ইনফরমেশনের জন্য আমাদের দরকার হয় স্ক্যানিং। আর স্কিমিং দরকার হয় ফর জেস্ট। বুঝতে পেরেছি সবাই? রাইট। এটা কিভাবে করতে হয় আমরা রিয়েল প্র্যাকটিস সেশনে গিয়ে দেখবো ইনশাআল্লাহ। এরপরে বলা হচ্ছে ইমপ্রুভ ইউর স্পেলিং অ্যান্ড গ্রামার। তার মানে আমার গ্রামার এবং স্পেলিংটাকে ইমপ্রুভ করতে হবে। মিসস্পেল ওয়ার্ডস উইল বি মার্কড ইনকারেক্ট। তার মানে আমি যদি মিসস্পেল করি তাহলে আমার মার্কস কাটা যাবে। গ্রামার নলেজ ইজ ইম্পর্টেন্ট। গ্রামার নলেজ থাকতে হবে আনসার পিক করার জন্য। হেল্পস ইউ গেস দ্য টাইপ অফ ওয়ার্ড অর সেন্টেন্স কমপ্লিশন টাস্ক। যেমন লেটস সে এন মানে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্লুরাল, নাউন অর দিস এন্ড দ্যাট। তার মানে এগুলো যদি আমার জানা থাকে যে এটা আসলে কি পড়ছে, তাহলে আমার আনসার লেখাটা সহজ হবে। এরপরে বলা হচ্ছে নো ওয়ার্ড ফর্মস। একটা ওয়ার্ডের বিভিন্ন ফর্ম হয়, তার নাউন ফর্মটা কি, ভার্ব ফর্মটা কি এবং অ্যাডজেক্টিভ ফর্মটা কি, কেন জানা দরকার? লেটস সে বলা আছে, প্যাসেজে লেখা আছে অ্যাটেনশন। এখন এটাকে ভাব করতে হলে কি করতে হবে? পে অ্যাটেনশন অর বি অ্যাটেন্টিভ, তাই না? আর যদি অ্যাডজেক্টিভ করতে তাহলে অ্যাটেন্টিভলি। তেমন এরকম যেমন ইমপ্রেশন, ইমপ্রেস হলো ভার্ব এবং ইমপ্রেসেবল এটা হলো অ্যাডজেক্টিভ। এই ফর্মগুলো আমাদের জানা থাকতে হবে। তো ওভারঅল এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি আজকে থেকে ইনশাআল্লাহ, তাহলে আমাদের রিডিং অনেক ভালো করা সম্ভব হবে। তাহলে আমাদের মোটামুটি টাইপ এবং টিপস নিয়ে আলোচনা করা হলো। এবার আমরা একটু রিয়েল প্র্যাকটিস সেশনে যেতে চাই। 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে প্রাইমাল থেরাপি প্যাশেন্টস মাস্ট টক কামলি। এটা হলো আমাদের মূল বিষয়। ভাইরাস প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু জানাভ, repressed pain can be subsequently brought to conscious awareness for resolution through experiencing specific incidents and fully expressing the resulting pain during therapy.
এরপরে বলা হচ্ছে ইন থেরাপি, তার মানে ডিউরিং থেরাপি বলতে এখানে ইন থেরাপি বোঝাচ্ছে দ্য পেশেন্টস রিকলস অ্যান্ড রিএনাক্টস, স্মরণ করে এবং যেটা করেছিল সেই কাজটাই করে আ পার্টিকুলারলি ডিস্টার্বিং ফার্স্ট এক্সপেরিয়েন্স, right? Usually from early in life and express normally repressed anger and frustration, especially through spontaneous and unrestrained মানে অপ্রতিরোধ স্ক্রিমস মানে চিল্লি চিৎকার চেঁচামেচির মাধ্যমে, হিস্টেরিয়া অর ভায়োলেন্স বিশৃঙ্খলার মাধ্যমে। তার মানে এখানে বলছে প্যাশেন্টস মাস্ট টক কামলি, আসলে কথাটা ভুল, তাকে উৎসাহিতই করা হয় তার পাস্টকে স্মরণ করার জন্য, সেটা করতে গিয়ে সে আনরেস্ট্রেন্ড স্ক্রিমস বা অপ্রতিরোধ্য চিৎকার চেঁচামেচি ইত্যাদি করে। এই জন্য আনসারটা কি হবে? এটা হবে ফলস, রাইট? এবং 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রাইমাল থেরাপি এনজয়েড আ শর্ট হেইডে, এখানে হেইডে দ্বারা বোঝাচ্ছে সাকসেস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রাইমাল থেরাপি বিকাম ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, মানে এরা ভেরি ইনফ্লুয়েন্সিয়াল বলতে সাকসেসফুল হয়েছিল ডিউরিং আ ব্রিফ, এই ব্রিফের সিনোনিম আমাদের এখানে আছে শর্ট, রাইট? পিরিয়ড ইন দা এত, তার মানে ভেরি ইনফ্লুয়েন্সিয়াল বলতে এখানে সাকসেস বোঝাচ্ছে, তো হেইডে দ্বারা বোঝাচ্ছে যে ইনফ্লুয়েন্সিয়াল ডে, এবং ব্রিফ দ্বারা বোঝাচ্ছে শর্ট, সেই হিসেবে এটার আনসারটা হবে ট্রু। আর এখানে বলছে অলদো ইট ইজ লেস পপুলার দিস ডেজ, ইদানিং যদিও এটা খুব কম জনপ্রিয়, may people still advocate this form of therapy, মানুষ এখনো এটাকে অ্যাডভোকেট করে বা কাউন্সেলিং করে, কিন্তু এখানে বলছে partly because Janab did not produce enough, বলছে যে however it has since declined in popularity, জনপ্রিয়তা কমে গেছে, partly because Janab did not produce enough evidence to convince research oriented psychotherapists, তার মানে এই যে এখনো যে এটা চলছে, এই যে স্টিল অ্যাডভোকেট দিস ফর্ম, এই কথাটা দিস ডেজ বলতে নাও এ ডেজ বোঝাচ্ছে, এইরকম কোনো ক্লু আমাদের কাছে নাই, এই জন্য এটার আনসারটা হবে নট গিভেন, রাইট? তাহলে আমরা দেখলাম যে কিভাবে ট্রু ফলস নট গিভেনের আনসারটা মেলে এবং কিভাবে বের করতে হয়, এবং আলহামদুলিল্লাহ তোমরা সবাই বেশ ভালো করেছো, একটু কম বেশি হিসাবে।